কে শুরু করছি আমাদের 8B পেপারটা। হ্যাঁ, PGMT 8B। PGMT 8B এই পেপারে রয়েছে গ্রাফ থিওরি। আচ্ছা, এই গ্রাফ থিওরি পেপারটা তুলনামূলক অনেকটাই সোজা পেপার, তাই এইটা দিয়েই শুরু করছি প্রথমেই, যাতে তোমরা ভয় না পেয়ে যাও। সেই কারণে। আর অনেক ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনেও এখন এই গ্রাফ থিওরি পেপারটা পড়ানো হয়। তোমাদের যদি রিসেন্ট বিএসসি হয়ে থাকে তাহলে হয়তো পড়েছো, আর অনেক আগের বিএসসি হলে তোমরা পড়বে না, গ্রাফ থিওরিটা এমএসসি তেই প্রথম পড়ছো। ঠিক আছে, অসুবিধা নেই। আমি একদম গোড়া থেকেই বলবো সবকিছু যা যা তোমাদের সিলেবাসে রয়েছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে ডেফিনেশন অফ গ্রাফ। গ্রাফ কাকে বলে? এখানে গ্রাফ বলতে কিন্তু আমরা ওই ছোটবেলায় যে গ্রাফ পেপারে ছবি আঁকতাম ওই গ্রাফ নয়। হ্যাঁ, অন্য গ্রাফ। কাকে বলে গ্রাফ সেটাই আমি প্রথমে বলছি। A graph G is a ট্রিপল। ট্রিপল মানে তিনটে জিনিস একত্রে মিলিয়ে একটা গ্রাফ তৈরি হচ্ছে। হ্যাঁ, ট্রিপল মানে তিনটে জিনিস একত্রে থাকে। কি কি? ভি, ই এবং গামা। ঠিক আছে, ভি, ই এবং গামা, এই তিনটে জিনিস একত্রে মিলিয়ে তৈরি হবে একটা গ্রাফ, যেখানে ভি মানে কি? নাম্বার ওয়ান, ভি হচ্ছে একটা ফাইনাইট নন এমটি set whose elements are called vertices। ঠিক আছে, তাহলে ভি হচ্ছে একটা ফাইনাইট নন এমটি সেট। ভি সেটের এলিমেন্ট গুলোকে আমরা বলি ভার্টিসেস। নাম্বার টু, ক্যাপিটাল ই, সেটা কি? ক্যাপিটাল ইও হচ্ছে একটা ফাইনাইট, বাট এমটিও হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু নন এমটি নয়। ক্যাপিটাল ই ইজ আ ফাইনাইট সেট। এটা এমটিও হতে পারে, নন এমটিও হতে পারে। আচ্ছা, এই সেটের এলিমেন্ট গুলোকে আমরা বলবো এজ, whose elements are called এজ। আর নাম্বার থ্রি, গামা, সেটা কি? গামা হচ্ছে একটা ম্যাপিং। গামা ইজ আ ম্যাপিং which is assign, যেটা কি না অ্যাসাইন করছে টু ইচ এজ, প্রত্যেকটা এজ কে, মানে গামা ম্যাপিং এর ইনপুটে আমরা এক একটা এজ দেব, আর আউটপুট কি পাবো? টু অ্যান আনঅর্ডার্ড পেয়ার। আউটপুটে আমরা
একটা আনঅর্ডার পেয়ার পাবো। কিসের পেয়ার? ভিআই কমা ভিজে অফ ভার্টিসেস, ভার্টিসেসের পেয়ার। ঠিক আছে, অর্থাৎ ছোট করে আমরা বলতে পারি গামা হচ্ছে একটা ম্যাপিং যার ডোমেন হচ্ছে ই, মানে ইনপুট গুলো সব ই থেকে আসবে, মানে ইনপুটে এক একটা এজ দেব, আর আউটপুট যেটা সেটা দেখতে হবে এরকম ভিআই কমা ভিজে, মানে দুইখানা ভার্টেক্স। ওকে, তাহলে ভালো করে লক্ষ্য করো, গ্রাফ মানে একটা তিনটে জিনিসের কম্বিনেশন। কি কি? দুটো সেট আর একটা ম্যাপিং। প্রথম সেটটা হচ্ছে ভি, যেটা ফাইনাইট হতে হবে এবং নন এমটি হতে হবে। দ্বিতীয় সেটটা হচ্ছে ই, যেটাকে ফাইনাইট হতে হবে, এমটি হলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর তৃতীয় হচ্ছে গামা ম্যাপিং, যার ইনপুটে এক একটা করে এজ দেয়া হবে আর আউটপুট দুটো করে ভার্টেক্স পাওয়া যাবে। ঠিক আছে, ভি সেটের এলিমেন্ট গুলোকে আমরা বলি ভার্টেক্স বা শীর্ষবিন্দু, আর ই সেটের এলিমেন্ট গুলোকে আমরা বলি এজ বা বাহু। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ কি না? তাহলে এবার আমি একটা গ্রাফের এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। Let us consider the graph. কি কি থাকবে গ্রাফের মধ্যে? গ্রাফটাকে আমরা ক্যাপিটাল জি দিয়ে বলছি। এর মধ্যে কি কি থাকবে? ভি, ই এবং গামা। ঠিক আছে, আচ্ছা, যেখানে ভিটা হয়ে যাবে নন এমটি ফাইনাইট, তাই তো? তাহলে ভি এর মধ্যে আমি মনে করছি আহ তিনটে এলিমেন্ট আছে, ভি1, ভি2, ভি3। ছোট করেই দিই, ভি1, ভি2, ভি3, তিনটে এলিমেন্ট আছে ভি এর মধ্যে। তাহলে নন এমটি ফাইনাইট হয়ে গেল। আচ্ছা, ই এর মধ্যেও আমাদের ফাইনাইট হতে হবে, এমটি হলেও চলবে। তাহলে এর মধ্যে আমরা মনে করছি ভি1, ভি2, ভি3, তো এর মধ্যে আমরা মনে করছি ই1, ই2, এই দুটোই আছে মনে করছি। হ্যাঁ, এই দুটোই আছে, ছোট করেই বলি। আর গামা হচ্ছে একটা ম্যাপিং, তাই না? ভালো করে দেখো, গামা হচ্ছে একটা ম্যাপিং যার ইনপুটে কি যাবে বলো? ইনপুটে এক একটা এজ যাবে। তার মানে এখানে দেখো দুটো এজ রয়েছে, একটা ই1 আর একটা ই2। প্রথমে আমি ই1 এজটা গামার ইনপুটে দেব, তারপর ই2 এজটা গামার ইনপুটে দেব। তাহলে গামার ইনপুটে ই1 যদি থাকে, তার একটা আউটপুট পাওয়া যাবে। একইভাবে গামার ইনপুটে ই2 যদি থাকে, তার একটা আউটপুট পাওয়া যাবে। এবার আউটপুট গুলো কিরকম দেখতে হয়? এই যে দুটো ভার্টেক্সের আনঅর্ডার্ড পেয়ার, মানে আগে পরে লিখলেও কোনো ক্ষতি নেই। তাহলে আমি এখানে লিখলাম, মনে করো ইনপুট ই1 এর ক্ষেত্রে আমি লিখলাম ভি1 কমা ভি2, আর ই2 এর ক্ষেত্রে আমি লিখছি ভি2 কমা ভি3। ওকে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে একটা গ্রাফের এক্সাম্পল। কথা বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। স্যার বলছি গামা ই1 ওটা যদি মানে ভি1 ভি2 সেট বা ভি2 ভি1 হয় তাহলে একই হবে, গামা একই ইউয়ানই হবে, হবে। একই হবে, ঠিক। ওই কারণেই বললাম আনঅর্ডার্ড পেয়ার, মানে আগে পরে লিখলেও সেটা সেম জিনিসই বোঝাবে। আচ্ছা, এইবার এই গ্রাফটাকে যদি আমরা একটুখানি ছবির সাহায্যে ভাবতে চাই, তাহলে কিরকম হবে? দেখো, প্রথম কাজ হচ্ছে আমাকে এই ভার্টেক্স গুলোকে প্লট করতে হবে, মানে তিনটে সিম্পল পয়েন্ট আমরা এখানে লিখব।
এই একটা পয়েন্ট লিখলাম, এই একটা পয়েন্ট লিখলাম, এই একটা পয়েন্ট, যেখানে ইচ্ছা তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। এইবার আমাকে দেখতে হবে এই যে E1, সেই এজের করসপন্ডিং আউটপুট কি কি আছে, V1 V2, তাই তো? তার মানে V1 আর V2 যুক্ত করে আমরা যে বাহুটা পাবো বা যে রাস্তাটা পাবো সেটার নাম হচ্ছে E1। কথা বোঝা গেল? ঠিক একইভাবে E2টা কোথায় পাবো বলো? E2টা পাবো হচ্ছে এই যে V2 আর V3, এই দুটো পয়েন্ট যুক্ত করলে যে রাস্তাটা পাওয়া যাবে সেইটা হচ্ছে আমাদের E2। কথা বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে এইটাই হয়ে গেল আমাদের জি গ্রাফ। ক্লিয়ার? কোনো অসুবিধা? দেখো, ঠিক আছে তো নাকি গো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের এই রকম গ্রাফ পরীক্ষায় আসতে দিতেই পারে, শর্ট কোয়েশ্চেনে 2 মার্কসের ক্ষেত্রে। সেটা নিশ্চয়ই তোমরা আঁকতে পারবে, তাও আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, আঁকো দেখি ছবিটা। খুব সহজ ব্যাপার, যেরকম ভাবে আঁকলাম আমি এই ছবিটা ঠিক একই রকম ভাবে হবে। লেখো একটা কোয়েশ্চেন, ড্র দ্য গ্রাফ জি সমান ভি ই গামা, হায়ার। আচ্ছা, ভি ইজ ইকাল টু হচ্ছে, টোটাল 6টা আছে, হ্যাঁ, V1 V2 ডট 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 V6, আর ই ইজ ইকাল টু টোটাল 11টা এজ আছে, E1 E2 ডট ডট E11। আর এই প্রত্যেকটা এজের জন্য আমাকে গামা বলতে হবে। তাহলে গামাটা এইভাবে দেওয়া রয়েছে, গামা অফ E1 সমান গামা অফ E10 সমান সেকেন্ড ব্র্যাকেট V1 V3। আচ্ছা, গামা অফ E3 সমান V3 V4। গামা অফ E4 সমান V4 V5। গামা অফ E5 সমান V2 V5। গামা অফ E6 সমান V2 V3। গামা অফ E8 সমান গামা অফ E9 সমান V2 V2। এবং ফাইনালি গামা অফ E11 সমান V3 V3। ঠিক আছে, এই ছবিটা আমাদের বোঝা গেল? তাহলে প্রথম কাজ কি, যে 6খানা ভার্টেক্স আছে সেই 6টা ভার্টেক্স কে আমাকে প্রথমে প্লট করে নিতে হবে। যে কোনো জায়গায় তুমি 6টা পয়েন্ট নিয়ে নাও। এক, এটা হচ্ছে V1 V2 V3 V4 V5 V6। আচ্ছা,
এইবার এক এক করে করো। প্রথমে দেখো E1 তার করসপন্ডিং আউটপুট কি আছে, V1 V3, তাই না? তার মানে V1 আর V3 কে যুক্ত করলে আমরা পাবো E1। ঠিক একইভাবে দেখো E10 এরও আউটপুট কিন্তু V1 V3, তার মানে V1 V3 কে যুক্ত করে আরো একটা রাস্তা আমরা পাবো, যেটার নাম হচ্ছে E10। বোঝা গেল? তাহলে V1 আর V3 এই দুটো পয়েন্টের মধ্যে দুটো রাস্তা রয়েছে, একটার নাম E1 আর একটার নাম E10। কথা বুঝতে পারলে? ঠিক একইভাবে E3টা কি হবে বলো? E3টা কোথায় হবে? হ্যাঁ, V3 আর V4 যুক্ত করলে আমরা পাবো হচ্ছে E3। তারপর E4 হচ্ছে V4 V5। আচ্ছা, এই দাগগুলো যে সব সময় স্ট্রেট লাইনই হতে হবে এরকম কিন্তু নয়, হ্যাঁ, যে কোনো লাইন হলেই হবে। আচ্ছা, E5 মানে হচ্ছে V2 V5, তাহলে এই যে V2 V5 এটা হচ্ছে E5। তারপর E6 হচ্ছে V2 V3, E6। আচ্ছা, E8 আর E9 দুটোই হচ্ছে V2 V2, তাহলে V2 থেকে শুরু হয়ে আবার V2 তেই গেল, এটা হলো E8। আবার V2 থেকে শুরু হয়ে V2 তেই গেল, এটা হচ্ছে E9। আর V3 মানে V3 থেকে শুরু হয়ে আবার V3 তেই যাচ্ছে, এটা হচ্ছে E11। বুঝতে পারলে? তাহলে এই হলো আমাদের ছবিটা। কথা বোঝা গেল? কোনো অসুবিধা? তাহলে এরকম যে কোনো গ্রাফ আঁকতে দিলে পারবে তো, নাকি গো? হুম। হ্যাঁ স্যার, আপাতত ঠিক আছে। ওকে, এইবার এই গ্রাফের বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে, হ্যাঁ, এক এক করে। সিম্পল গ্রাফের ডেফিনেশনটা বললাম। এবার গ্রাফের বিভিন্ন আশেপাশের জিনিসপত্র সেগুলো এক এক করে জানতে হবে। প্রথম হচ্ছে প্যারালেল এজ। এজ কি সেটা তো বললামই, ই সেটের এলিমেন্ট গুলোকে এজ বলা হয়। আচ্ছা, দুটো এজ কে কখন প্যারালেল বলা হবে? প্যারালেল এজ স্যার ইফ, আপনি এগুলো নোটস দিয়ে দেবেন? এই পিডিএফ গুলো আমি দিয়ে দেবো, খাতায় লিখে নাও, হ্যাঁ। এখনো লিখতে পারো, পরেও লিখতে পারো, এই পিডিএফ ক্লাস সব দেওয়া থাকবে। ঠিক আছে। স্যার খাতায় হুম। স্যার প্যারালেল, লিখে দিচ্ছি, হ্যাঁ খাতায় লিখে দিচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে খাতায় তো লিখতেই হবে, খাতায় লিখতেই হবে, তা না হলে পরে আবার পড়বে কি করে? ইফ টু অর মোর এজেস, দুই বা তার থেকে বেশি সংখ্যক এজ যদি আসোসিয়েটেড থাকে, আর আসোসিয়েটেড উইথ দ্য সেম পেয়ার of distinct vertices, ঠিক আছে, then these edges
are called parallel edges. বোঝা গেল? তাহলে দুটো এজের করসপন্ডিং ভার্টেক্স গুলো যদি সেম থাকে তখন সেই এজ গুলোকে আমরা বলবো প্যারালেল এজ। যেরকম এই আগের ছবিটাই দেখো, এই যে E1 আর E10 এই দুটো এজের করসপন্ডিং ভার্টেক্স গুলো দেখো সেম আছে, তাই না? এই যে E1 এর জন্য V1 V3, E10 এর জন্য V1 V3। সুতরাং এই E1 আর E10 এই দুটো হচ্ছে পরস্পর প্যারালেল এজ। বুঝতে পারলে? হ্যাঁ কি না? তাহলে E1 and E10 are parallel edges. ঠিক আছে, নেক্সট লুপ। লুপ মানে কোনো এজের ভার্টেক্স দুটো যদি সেম হয় তখন সেই এজটাকে আমরা বলি লুপ। ইফ EJ be an edge such that gamma of EJ সমান VI VI। ওকে, তার মানে কি দুটো ভার্টেক্সই সেম। তাহলে দুটো ভার্টেক্সই যদি সেম হয়ে যায় তখন আমরা ওই এজটাকে বলবো লুপ। দেন EJ is called a loop। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে এই ছবিতে কোন এজটা লুপ বলো দেখি? V2 আর V3 হবে স্যার। V2 V3 है। না, ভি তো ভার্টেক্স, ভি তো ভার্টেক্স। স্যার লুপ E11 হবে একটা, হ্যাঁ E8 হবে, E9 হবে E9 হবে, আর E11 হবে। E11 হবে। ভেরি গুড। তাহলে E8, E9 এবং E11 এই তিনটে হচ্ছে লুপ। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাডজাসেন্ট এজ। Adjacent edge. If two edges have a common vertex, ঠিক আছে, দুটো এজের যদি কমন ভার্টেক্স থাকে তখন ওই এজটাকে আমরা বলবো অ্যাডজাসেন্ট। দেন the edges are called adjacent edges। তাহলে এই ছবিটাই দুটো অ্যাডজাসেন্ট এজের নাম বলো দেখি। E1 আর E10। ও দুটো প্যারালেল।
E1 E10 তো প্যারালাল। কমন ভার্টেক্স থাকতে হবে একটা, তার মানে এই যে E3 আর E4, দেখো E3 এর মধ্যে আছে V3 V4, আর E4 এর মধ্যে আছে V4 V5, তাহলে V4 টা কমন না? তাহলে একটা যেহেতু কমন ভার্টেক্স আমরা পাচ্ছি, সেই কারণে E3 আর E4 এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট। দেখো এই যে এখানে E3 এখানে E4 দুটো পাশাপাশি হচ্ছে না, সেই কারণে এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট। ঠিক আছে, তাহলে E3 and E4 are adjacent. আচ্ছা, কারণ মাইকটা একটু গন্ডগোল হচ্ছে, শতরূপা তোমার মাইকটা গন্ডগোল হচ্ছে, লুজ কানেকশন হচ্ছে বোধহয়, ঠিক করো। আচ্ছা, নেক্সট, আইসোলেটেড ভার্টেক্স। আইসোলেটেড নাম শুনেই বুঝতে পারছো একা একা থাকবে, তাই না? আইসোলেটেড ভার্টেক্স, কোনো একটা ভার্টেক্সকে কখন আমরা আইসোলেটেড ভার্টেক্স বলবো? A vertex is called an isolated. স্যার স্যার হ্যাঁ বল। স্যার ওই ক্ষেত্রে তো V3টা E1 E10 আর E6 এর তো কমন আছে, তাহলে তো ওটাও তো হ্যাঁ হওয়া উচিত হ্যাঁ, ওগুলোও হবে, ওগুলোও হবে, একাধিক হতে পারে। যেমন ধরো E3 আর E10 এই দুটো অ্যাডজাসেন্ট হবে, আবার E3 E1 এই দুটো অ্যাডজাসেন্ট হবে, ঠিক আছে, একাধিক হতে পারে। আচ্ছা, এ ভার্টেক্স ইজ কল্ড অ্যান আইসোলেটেড কখন? ইফ ইট ইজ নট associated to any edge। তাহলে কোনো একটা ভার্টেক্স যদি কোনো এজের সঙ্গে কানেক্টেড বা অ্যাসোসিয়েটেড না থাকে, তখন সেই ভার্টেক্সটাকে আমরা বলি আইসোলেটেড ভার্টেক্স। এখানে কোন ভার্টেক্সটা আইসোলেটেড? স্যার V6। V6 হচ্ছে আইসোলেটেড, কারণ V6 এর সঙ্গে কোনো এজ কানেক্টেড নেই, তাই না? ঠিক আছে, তাহলে V6 is isolated। আচ্ছা, নেক্সট, সিম্পল গ্রাফ। Simple graph, a graph that does not contain any loop and any parallel edges is called simple graph।
বুঝতে পারলে? তাহলে কোনো গ্রাফের মধ্যে যদি লুপ না থাকে এবং প্যারালেল এজ না থাকে, তখন সেই গ্রাফটাকে আমরা বলবো সিম্পল গ্রাফ। তো এই যে গ্রাফটা আমরা এঁকেছি, এটা কি সিম্পল গ্রাফ? না স্যার, কেন? স্যার এতে লুপ আছে, হুম, এতে লুপ এই আছে। এই গ্রাফের মধ্যে লুপও আছে, আবার প্যারালেল এজও আছে, তাই না? আচ্ছা, স্যার মানে এই, শুধু স্ট্রেট লাইন থাকতে হবে তবে হবে? হ্যাঁ, মানে শুধু যদি স্ট্রেট লাইন থাকে তাহলেই কি সিম্পল? স্ট্রেট লাইন বলে কিছু হয় না এখানে, হয় লুপ থাকবে, লুপ এবং প্যারালেল এজ এই দুটো না থাকলে সিম্পল। আচ্ছা, এই গ্রাফটা কি সিম্পল? হ্যাঁ স্যার। অবশ্যই সিম্পল, কারণ এখানে কোনো লুপও নেই, কোনো প্যারালেল এজও নেই, তাই তো? ঠিক আছে। আচ্ছা, নেক্সট, নাল গ্রাফ। স্যার এই ডেফিনেশন গুলো কি পরীক্ষায় আসে? না না না, পরীক্ষায় ডেফিনেশন আসে না। ইফ ইফ গ্রাফ দেখে চিনতে হবে যে কিরকম গ্রাফ হ্যাঁ, দেবে, মানে ধরুন গ্রাফ এঁকে দিল, মানে এটা কিরকম গ্রাফ এরকম চিনতে হবে? না না না, ওরকম নয়। জাস্ট এখান থেকে আসতে পারে, ওই যে গ্রাফ ড্র করতে দিল, এরকম ড্র করতে দিল 2 মার্কসের একটা, এরকম দিতে পারে। তাছাড়া এখান থেকে আর আসার কিছু নেই, এই ডেফিনেশন গুলো আসবে না। এগুলো আমাদের অন্যান্য জায়গায় কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, ই ই সেটটা যদি ফাই হয়, দেখো ডেফিনেশনে আমাদের বলা ছিল ই সেটটা ফাইনাইট, নন এমটি কিন্তু বলা ছিল না, তাই না? তাহলে যদি ই সেটটা ফাই হয়ে যায়, মানে কোনো এজ যদি না থাকে, তখন ওই গ্রাফটাকে আমরা বলবো নাল গ্রাফ। দেন দ্য গ্রাফ ইজ কল্ড নাল গ্রাফ। ঠিক আছে, যদি কোনো এজ না থাকে। কিরকম একটা এক্সাম্পল দিই। ধরো ভি সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে, V1 V2, বা তিনটে এলিমেন্ট আছে, V1 V2 V3, আর ইটা ফাই। আচ্ছা, ই যদি ফাই হয়, তাহলে গামা ম্যাপিং এরও কোনো কাজ নেই, কারণ গামার ইনপুটে তো এজ গুলোই যায়, তাই না? আচ্ছা, এক্ষেত্রে ছবিটা কিরকম হবে? এই যে, এটা মনে করো V1, এটা মনে করো V2, এটা মনে করো V3, ব্যাস এইটুকুই থাকবে। ঠিক আছে। তো এই যে গ্রাফটা তৈরি হলো, এই গ্রাফটার নামই হচ্ছে নাল গ্রাফ। বুঝতে পারলে? নেক্সট, ডিগ্রি অফ ভার্টেক্স। কোন একটা ভার্টেক্সের ডিগ্রি। দা ডিগ্রি অফ এ ভার্টেক্স is the number of edges connected with the vertex.
ঠিক আছে? তাহলে ডিগ্রি বলতে কি, কোনো একটা ভার্টেক্স এর সঙ্গে কতগুলো এজ কানেক্টেড আছে সেই সংখ্যাটাই হবে ওই ভার্টেক্সটার ডিগ্রি। এবং ডিগ্রিকে আমরা এইভাবে ডিনোট করি, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই ডি অফ ভিআই। ভিআই যদি ভার্টেক্সটা হয়, তাহলে ডি অফ ভিআই মানে হয়ে যাবে আমাদের ওই ভার্টেক্সটার ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাকে বলো দেখি ডি অফ ভি4 সেটা কত হবে, মানে ভি4 এর ডিগ্রি কত, কে বলতে 2 পারে? হবে স্যার, 2। 2, কারণ ভি4 এর সঙ্গে এই যে দুটো এজ কানেক্টেড আছে সেই কারণে ভি4 এর ডিগ্রি 2। আচ্ছা, তাহলে ভি1 এর ডিগ্রি কত? ডিগ্রি অফ ভি1 ওয়ান। 1। 2 হবে একটাই তো স্যার। দিচ্ছি স্যার, ভি1 এর সঙ্গে কটা এজ কানেক্টেড আছে? একটাই দিচ্ছি, একটা একটা। না একটা। না, দুটো 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 2 হবে দুটো স্যার। E1 E10, হ্যাঁ 2 হবে। আচ্ছা, এইবার কোনো একটা এজ যদি লুপ হয়ে যায় এবং সেটা যদি কোনো ভার্টেক্স এর সঙ্গে কানেক্টেড থাকে, তখন কিন্তু আমাকে ওইটাকে দুটো এজ মানতে হবে। হ্যাঁ, প্যারা চেঞ্জ করে লিখে নিতে পারো, ফর এনি লুপ, যে কোনো লুপের ক্ষেত্রে উই কন্ট্রিবিউট টু ইন ডিগ্রি। কেন? কারণটা তুমি এইভাবে ভাবতে পারো, এই যে এই ভি3 ডিগ্রির কথাই যদি তুমি ভাবো, ডিগ্রি অফ ভি3 সেটা কত হবে? আহ এই যে, E11 আছে, তার মানে 2 হবে। হ্যাঁ, ই থ্রি একটা এজ কানেক্টেড আছে, ই1 একটা আছে, ই10 একটা আছে, ই6 একটা আছে, তাই তো? তাহলে চারটে পেলাম। আর ই11 দেখো একটা লুপ, তাহলে এই লুপের জন্য আমরা 2 নেব। ঠিক আছে? তাহলে কত হলো? 4 আর 2 এ 6। বুঝতে পারলে স্যার এই নাকি না? চারটে আছে, E3 E1 E6 E10, এই জন্য 4। আর E11 লুপ হ্যাঁ, বলে 2, তাই? 2। হ্যাঁ, লুপের জন্য 2 আর নর্মাল এজের জন্য 1। ঠিক আছে? কারণ দেখো, এই যে ই11 একবার বেরোচ্ছে আর একবার ঢুকছে, তাহলে আলটিমেটলি দুটো কানেক্টেড হয়ে গেল না, সেই জন্য 2 নেওয়া হয়। বুঝতে পারলে? তাহলে ডিগ্রি অফ ভি2 কত হবে বলে ফেলো। 6 হবে স্যার, 6। দুটো লুপের জন্য হ্যাঁ, 4 হবে, 4 মাল্টিপ্লাই। আর ই1 ই6। এর জন্য 6। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার লেখো, যদি যদি কোনো ভার্টেক্সের ডিগ্রি 0 হয়ে যায়, হ্যাঁ, কোনো ভার্টেক্সের ডিগ্রি যদি 0 হয়ে যায়, তখন আমরা ওই ভার্টেক্সটাকে বলি আইসোলেটেড। আইসো স্যার এখানে তো V6 আইসোলেটেড। হ্যাঁ, এটা আমি জাস্ট এমনি এক্সাম্পল দিলাম, আইসোলেটেড ভার্টেক্স। আচ্ছা, যদি কোনো ভার্টেক্সের ডিগ্রি 1 হয়, তখন আমরা ওই ভার্টেক্সটাকে বলবো পেন্ড্যান্ট ভার্টেক্স। পেন্ড্যান্ট অথবা এন্ড ভার্টেক্স। ঠিক আছে? আচ্ছা, যদি কোনো ভার্টেক্সের ডিগ্রি ইভেন হয়, তখন ওই ভার্টেক্সটাকে আমরা বলবো ইভেন ভার্টেক্স।
আর যদি কোনো ভার্টেক্সের ডিগ্রি অড হয়ে যায়, তখন আমরা ওই ভার্টেক্সটাকে বলবো অড ভার্টেক্স। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট ডেফিনেশন অফ রেগুলার গ্রাফ। রেগুলার গ্রাফ, a graph G is called হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ মিউট হয়ে হ্যাঁ বলো। A graph G is called a regular graph. কখন জি কে রেগুলার গ্রাফ বলা হবে? না, যদি all its vertices are of equal degree। বোঝা গেল? তাই কোনো গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি সেম হয়, তখন ওই গ্রাফটাকে আমরা কি বলবো? রেগুলার গ্রাফ। যেমন একটা এক্সাম্পল দিই। ধরো এই একটা গ্রাফ আছে, এটা হচ্ছে V1, V2, V3, V4। হ্যাঁ, চারটে। এখানে প্রত্যেকের ডিগ্রি কত করে? 2 করে। তার মানে এটা একটা রেগুলার গ্রাফ, ঠিক কিনা? আচ্ছা, এখানে প্রত্যেকের ডিগ্রি যেহেতু 2, সেই কারণে এটার নাম হচ্ছে 2 রেগুলার গ্রাফ। প্রত্যেকের ডিগ্রি যদি 3 হতো, তাহলে আমরা বলতাম 3 রেগুলার গ্রাফ। কথা বুঝতে পারলে? স্যার ট্রায়াঙ্গেলও হবে, 2 রেগুলার গ্রাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রায়াঙ্গেলও হবে, ঠিক বলেছো। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ। অথবা এটাকে এক কথায় ডাইগ্রাফও বলা হয়। আচ্ছা, এটা ওই গ্রাফ যা ছিল তাই একই রকম হবে, কিন্তু একটা ডাইরেকশন থাকবে। হ্যাঁ, এখানে দেখো আমাদের যে রাস্তাগুলো ছিল, এই যে V1 আর V2 কানেক্ট করে যে পাথটা আমরা পেয়েছিলাম, পাথ বলা ভুল, যে রাস্তাটা বা এজটা আমরা পেয়েছিলাম, তার কোনো ডাইরেকশন ছিল না, তাই না? মানে এটাকে তুমি মনে করতে পারো 2 ওয়ে রাস্তা। V1 থেকে V2 তেও যাওয়া যাবে, আবার V2 থেকে V1 এও যাওয়া যাবে।
কিন্তু এই রাস্তাটাকেই যদি আমি ওয়ান ওয়ে করে দিই, শুধু বলি V1 থেকে V2 তে যাবে বা V2 থেকে V1 এ যাবে, তখনই এই গ্রাফটা হয়ে যাবে ডাইরেক্টেড গ্রাফ। মানে ডাইরেকশন দিয়ে দিলেই সেটা হয়ে যাবে ডাইরেক্টেড গ্রাফ। বুঝতে পারলে? মানে রাস্তাগুলোকে টু ওয়ে থেকে আমি যদি ওয়ান ওয়ে করে দিই, তাহলেই সেটা হয়ে যাবে ডাইরেক্টেড গ্রাফ। কথা বোঝা গেল? স্যার তাহলে এক্ষেত্রে কি তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ যে ডাইরেক্টেড গ্রাফ হলে কি স্যার অর্ডার পেয়ার আকারে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। তাহলে ডেফিনেশন গ্রাফের যা লিখেছিলাম সেম হবে, শুধুমাত্র 3 নাম্বার কন্ডিশনটা গিয়ে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? না, গামা যেটা, সেটা ই থেকে আমাদের যেটা আগে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেটা এবার ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে V1, V2। বোঝা গেল? মানে এক্ষেত্রে তুমি ভি গুলোকে উলট পালট করতে পারবে না, যেটা আগে আছে সেটাকে তোমাকে আগেই রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? বাকি সব কিন্তু সেম, গ্রাফের ক্ষেত্রে যা লেখা ছিল পুরোপুরি সব সেম। লিখে নিতে পারবে। আচ্ছা, তাহলে এই অর্ডার পেয়ারের বাঁদিকে যেটা থাকে ভিআই, মানে যেটার থেকে শুরু, সেটাকে বলা হয় স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট অথবা টেল, TAI, টেল। আর যেখানে গিয়ে শেষ হচ্ছে হুম সেটাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট। টার্মিনাল পয়েন্ট অথবা হেড। ঠিক আছে? তাহলে এর একটা এক্সাম্পল দিই। ডাইরেক্টেড গ্রাফের একটা এক্সাম্পল দিই। ভি, তার মধ্যে রয়েছে V1 থেকে V4। আচ্ছা, ই, তার মধ্যে রয়েছে E1 থেকে E7। আচ্ছা, গামা E1, সেখানে সেটা হচ্ছে V1, V3। গামা E2, সেটা হচ্ছে V2, V2। আচ্ছা, গামা E3 সমান গামা E4, সেটা হচ্ছে V1, V2। গামা E5, সেটা হচ্ছে V3, V1। গামা E6, সেটা হচ্ছে V3, V4। গামা E7, সেটা হচ্ছে V2, V4। ঠিক আছে? আচ্ছা, তাহলে ছবিটা এঁকে ফেলো। প্রথমে 4টে ভার্টেক্স প্লট করো। V1, V2, V3, V4। আচ্ছা, প্রথমটা গামা E1, সেটা হচ্ছে V1 থেকে V3 তে, তাই তো? V1 থেকে V3। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের একটা ডাইরেকশন দিতে হবে, মানে এরকম একটা তীর চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এটা শুধু V1 থেকে V3 তেই যাওয়া যাবে, V3 থেকে V1 এ কিন্তু কোনোভাবেই আসা পসিবল নয়। ওকে?
আচ্ছা, তারপর হচ্ছে গামা ই2, সেটা ভি টু মানে সেটা একটা লুপ, সেটা একটা লুপ। আচ্ছা, এটাও একটা তীর চিহ্ন দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তারপর ই3 ই4 দুটোই হচ্ছে ভি1 থেকে ভি2, তাহলে ভি1 থেকে ভি2, ই3, ভি1 থেকে ভি2, ই4, আর এটা ছিল ই1 ই2, এটা ছিল ই1, এটা হচ্ছে ই2। তারপর ই5 যেটা, সেটা হচ্ছে ভি3 থেকে ভি1, ভি3 থেকে ভি1, এটা হচ্ছে ই5। হলো। তারপর ই6 হচ্ছে ভি3 থেকে ভি4, ভি3 থেকে ভি4, এটা হচ্ছে ই6। আচ্ছা, ই7 হচ্ছে ভি2 থেকে ভি4, ভি2 থেকে ভি4, এটা হচ্ছে ই7। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারলে? ইয়েস স্যার। হুম। আচ্ছা, উম, একটা কোয়েশ্চেন লেখো বেসিক কনসেপ্টের উপর। ড্র টু ডিফারেন্ট graphs with the same degree sequence. Three, 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 three. তার মানে আমাদের দুটো গ্রাফ ড্র করতে হবে, সেই দুটো গ্রাফের ক্ষেত্রেই ডিগ্রি গুলো হবে, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হবে 3 3 করে। প্রথমটা হচ্ছে ভি1 এর ডিগ্রি, তারপর ভি2, তারপর ভি3, তারপর ভি4। হ্যাঁ, চারটে ভার্টেক্সের ডিগ্রি 3 3 করে। তো আমাদের দুটো আলাদা আলাদা দেখতে গ্রাফ আঁকতে হবে, কিন্তু ডিগ্রি সিকোয়েন্স যাতে সেম থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? করো দেখি এটা। স্যার, নিজের মতো করে তো দিচ্ছি, ধরুন যদি একটা লুপ বানাই, মানে লুপ ছাড়াও দিলে হবে?
দেখেছো? স্যার স্যার বলো। একটা হ্যালো থেকে তিনটে এসছি স্যার বলছি মানে একটা ট্রায়াঙ্গেল আর তার ভার্টেক্স গুলোই যদি লুপ আঁকি হ্যাঁ, তাও হবে। আর একটা স্যার ধরুন মানে প্যারালেলোগ্রাম হুম, তার ডায়াগোনালস নিয়ে। হ্যাঁ, তাহলে এ একটা নিলাম, দেখো এখানে 4টে ভার্টেক্স এর ডিগ্রি 3 করে আছে। আর একটা এরকম নিতে পারি, ঠিক আছে? দেখো দুটো গ্রাফের ডিগ্রি সিকোয়েন্স কিন্তু সেম, অথচ গ্রাফগুলো দেখতে আলাদা আলাদা। বোঝা গেল? এই দুটোই ছবি আঁকবো মানে একটাতেই হবে না, একটাতেই দেখানো যাবে না না? না না, একটাতে না, দুটো আলাদা আলাদা ছবি। আচ্ছা, নেক্সট, ডেফিনেশন অফ সাবগ্রাফ। সাবগ্রাফ মানে বুঝতেই পারছো, গ্রাফের একটা ছোট অংশ, সেটাই হচ্ছে সাবগ্রাফ। কাকে বলে সাবগ্রাফ? লেট জি বি এ গ্রাফ। A graph H is called a subgraph of G। ঠিক আছে, এইচটাকে জি এর সাবগ্রাফ বলা হবে কখন না, যদি এইচ এর যে ভার্টেক্স এর সেট সেটা সাবসেট হয় জি এর ভার্টেক্স এর সেটে, এবং এইচ এর যে এজের সেট সেটাও যদি সাবসেট হয় জি এর যে এজের সেট তার সঙ্গে। বোঝা গেল? মানে জি গ্রাফের করসপন্ডিং দুটো সেট পাওয়া যাবে, একটা ভি একটা ই। একইভাবে এইচ এর জন্য দুটো সেট পাওয়া যাবে, একটা ভি একটা ই। এবার এই এইচ এর সেট গুলো যদি ভি এর সেটের সাবসেট হয়ে যায়, তখন আমরা এইচটাকে বলতে পারবো সাবগ্রাফ। ওকে, যেমন একটা এক্সাম্পল দিই, ধরো জি গ্রাফের করসপন্ডিং ভার্টেক্স এর সেট হচ্ছে এটা V1 থেকে V4, আর ইজি সেটা হচ্ছে E1 E2 E3, এবং এর যে গ্রাফ সেটা মনে করো এইরকম। ঠিক আছে, V1 V2 V3 V4, আর এটা হচ্ছে E1 E2 E3। এইবার আমি VH টা নিচ্ছি এরকম, V1 V2 V3। আচ্ছা, EH এটাকে নিচ্ছে এরকম, E1 E2। তাহলে ছবিটা কেমন হবে? এই যে V1 V2 V3, V1 V2 V3, আর E1 E2। ব্যাস, বুঝতে পারলে? এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। তাহলে এইচটা জি এর একটা সাবগ্রাফ হয়ে গেল।
হ্যাঁ কি না? ঠিক আছে। স্যার আরেকবার একটুখানি বলুন। হুম, এই যে এই কন্ডিশন দুটো মেনটেন হয়ে গেল, ভিএইচ সাবসেট অফ ভিজি আর ইএইচ সাবসেট অফ ইজি। ইএইচ এর মধ্যে ওটা ইজি দেখাচ্ছে, মানে ইএইচ এর মধ্যে ইজি আছে। ইজির মধ্যে ইএইচ আছে। ইএইচ সাবসেট অফ ইজি। আচ্ছা, নেক্সট হচ্ছে স্প্যানিং সাবগ্রাফ। নর্মাল সাবগ্রাফ তো হলো, এবার হচ্ছে স্প্যানিং সাবগ্রাফ। let G be a graph and H be a subgraph of G। ঠিক আছে, then H is said to be a spanning subgraph। ঠিক আছে, H একটা সাবগ্রাফ, সেটাকে স্প্যানিং সাবগ্রাফ বলা হবে অফ জি। কখন বলা হবে না, যদি ভিএইচ এবং ভিজি সেই দুটো ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, মানে ভার্টেক্স যদি দুটোরই সেম হয়, এজ কম হোক তাতে কোনো অসুবিধা নেই, দুটো গ্রাফের ভার্টেক্স সেম হতে হবে, তখন আমরা সেই সাবগ্রাফটাকে কি বলবো, স্প্যানিং সাবগ্রাফ। বোঝা গেল? আচ্ছা, এবার একটা থিওরেম করবো। হ্যাঁ, পরীক্ষায় এই থিওরেম গুলোই আসবে। 90% ধরো থিওরেম আসবে আর 10% অঙ্ক আসবে। কি বলছে থিওরেমটাই, ইন এনি গ্রাফ যে কোনো গ্রাফের ক্ষেত্রে দা নাম্বার অফ odd vertices is even। মানে যে কোনো গ্রাফের ক্ষেত্রে অড ভার্টিসেস এর যে সংখ্যা, সেই সংখ্যাটা হবে ইভেন। ঠিক আছে, আমাকে বলতে পারবে অড ভার্টেক্স কাকে বলে? যে ভার্টেক্স এর ডিগ্রিটা অড থাকে। অর্থাৎ তাহলে এইরকম ভার্টেক্স এর সংখ্যা হবে ইভেন। দেখো একটা গ্রাফ দেখো, ধরো এই গ্রাফটার কথাই ভাবো, এই গ্রাফ, এখানে অড ভার্টেক্স কোনটা কোনটা আছে বলো? V2 আর V3, ও সরি, odd vertex। অড ভার্টেক্স V1 V4। V1 V4, তাহলে দুইখানা মানে ইভেন। বুঝতে পারলে? আচ্ছা, আহ
এইটার ক্ষেত্রেও ওই একই রকম হবে, হ্যাঁ, বাড়িতে চেক করে দেখবে। মানে যে কোনো গ্রাফই যদি নাও, তার অড ভার্টেক্স এর সংখ্যা যেটা, সেটা সবসময় ইভেন। এটা আমরা এখন থিওরিটিক্যালি প্রমাণ করব। তাহলে জি একটা গ্রাফ নিয়ে নিচ্ছি, লেট জি বি এ গ্রাফ। জি একটা গ্রাফ নিয়ে নিলাম। এই গ্রাফের মধ্যে মনে করছি এন সংখ্যক ভার্টেক্স রয়েছে, ভি1, ভি2, ডট 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 ভিএন, be the vertices of G। ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রত্যেকটা ভার্টেক্সের আমরা যদি ডিগ্রি সাম করি, তার মানে সামেশন i is equal to 1 to n d of vi, মানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি বার করে আমরা সেটাকে যোগ করব। সেটা কি হবে বলতো, ইভেন না অড হবে? দেখি কে বলতে পারে। তো কি বললেন, ডিভিআই টা অড হবে? কেন? না, আপনি কি বললেন এটা এক্ষুনি? মানে এটা ইকুয়াল টু কি হবে, ইভেন না অড? স্যার অড হবে এটা, কারণ এটা হচ্ছে আপনার ডিগ্রি, হ্যাঁ, ডি4 ডিগ্রি। হ্যাঁ, এটা স্যার ডিগ্রিটাকে বোঝায়। হ্যাঁ, স্যার মানে ইভেন হবে, কারণ এই আপনি বলেছেন ভার্টিসিস ইভেন। না না না, এটা ইভেনই হবে। কেন হবে আমি বলছি। কারণ তুমি চিন্তা করে দেখো ব্যাপারটা কি হচ্ছে। এই যে এই গ্রাফটার ক্ষেত্রে যদি ভাবো ই1, সেটা টোটাল কত কন্ট্রিবিউট করছে ডিগ্রিতে। এই যে ভি1 এ 1 কন্ট্রিবিউট করছে, আবার ভি2 তে 1 কন্ট্রিবিউট করছে, ঠিক কিনা? টোটাল গ্রাফটার যদি আমি ডিগ্রি সাম ভাবি, তাহলে ই1 তাতে কত কন্ট্রিবিউট করছে, 2। একটা ভি1 এর ডিগ্রিতে, একটা ভি2 ডিগ্রিতে, ঠিক কিনা? ঠিক একইভাবে ই2 কত কন্ট্রিবিউট করছে, 2। একটা ভি2 ডিগ্রিতে, একটা ভি3 ডিগ্রিতে। ঠিক একইভাবে ই3 দেখো, একটা ভি3 তে, একটা ভি4 এ 2 কন্ট্রিবিউট করছে। মানে প্রত্যেকটা এজই কিন্তু 2 করে কন্ট্রিবিউট করে। বুঝতে পারলে? তাহলে প্রত্যেকটা এজ যদি 2 করে কন্ট্রিবিউট করে, যতগুলো 2 তুমি যোগ করো না কেন, আলটিমেটলি সেটা ইভেন নাম্বারই দেবে, ঠিক কিনা? দেখো, এখানে ভি1 এর ডিগ্রি কত, 1। ভি2 ডিগ্রি কত, 2। ভি3 ডিগ্রি কত, 2। ভি4 এর ডিগ্রি কত, 1। 4টে ডিগ্রি যদি যোগ করো, তাহলে সেটা কি হবে, ইভেন না অড? ইভেন হবে স্যার। ইভেন, ইভেন। ইভেন। তাহলে এইভাবে প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রেই যত ভার্টেক্স আছে তাদের ডিগ্রির যদি সাম করা হয়, সেটা অলওয়েজ ইভেন হবে। হুম, এটাকে তুমি 1 নাম্বার দিয়ে দিতে পারো। এবং এর কারণ হিসাবে তুমি লিখতে পারো, since every ages contribute to in degree sum। আচ্ছা, এইবার এই যে n সংখ্যক এজ আমরা ভেবেছি, এর মধ্যে কিছু এজ থাকবে ইভেন, কিছু n সংখ্যক যে ভার্টেক্স আমরা ভেবেছি, তার মধ্যে কিছু ভার্টেক্স ইভেন হবে এবং কিছু ভার্টেক্স অড হবে। কতগুলো কোনটা হবে সেটা তো আমরা এক্স্যাক্টলি জানি না, সেই কারণে আমি ধরে নিচ্ছি ভি1 থেকে আপ টু ভিএম
এই m সংখ্যক ভার্টেক্স হচ্ছে ইভেন, আর m+1 থেকে n পর্যন্ত বাকি যে ভার্টেক্স গুলো রয়েছে সেগুলো হচ্ছে odd। হলো? আচ্ছা, এখন এই 1 নম্বরে এই যে সামেশনটা রয়েছে এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিচ্ছি from 1। প্রথমটাকে আমি লিখছি i is equal to 1 থেকে m, মানে ইভেন গুলোকে এক জায়গায় রাখলাম, আর তারপর m+1 থেকে n, মানে অড গুলোকে এক জায়গায় রাখলাম। ডান দিকে ছিল ইভেন। আচ্ছা, এখন আমাকে বলো ইভেন ভার্টেক্স কাকে বলে? কিন্তু ডিগ্রিটা ইভেন হবে। ডিগ্রিটা ইভেন হবে, তার মানে এই যে ডিগ্রি গুলো আছে প্রত্যেকটা ডিগ্রি ইভেন। তাহলে ইভেন যদি আমি যোগ করি, মনে করো 5টা ইভেন নাম্বার কি 10টা ইভেন নাম্বার যোগ করছো, তাহলে সেই যোগফলটাও ইভেন নাম্বারই হবে, ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা বলতে পারছি ইভেন প্লাস সামেশন i is equal to m+1 থেকে n degree of vi is equal to even। আচ্ছা, this is imply summation i is equal to m+1 থেকে n degree of vi সমান ইভেন মাইনাস ইভেন, তাই তো? আচ্ছা, ইভেন থেকে ইভেন বাদ দিলে সেটা ইভেনই হবে। ওকে, এখন তুমি চিন্তা করে দেখো এই যে এখানে যে ডিগ্রি গুলো আছে প্রত্যেকটাই কিন্তু অড, তাই না? কারণ এখানে সমস্ত অড ভার্টেক্স গুলো রয়েছে। অর্থাৎ এটাকে যদি আমি ভেঙে লিখি ডি অফ vm+1 প্লাস ডি অফ vm+2 প্লাস ডট 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 ডি অফ vn is equal to even। আচ্ছা, vm+1 সেটা তো একটা অড ভার্টেক্স, তার মানে ডিগ্রিটা কত হবে? অড হবে। এটাও অড হবে, এটাও অড হবে। আচ্ছা, তাহলে কিছু সংখ্যক অড নাম্বার যোগ করে আমি একটা ইভেন নাম্বার পাচ্ছি। তাহলে এখানে কতগুলো অড নাম্বার যোগ করতে হচ্ছে বলো? ইভেন নাম্বার। ইভেন ইভেন সংখ্যক ছাড়া অড অড যোগ করতে হবে। নাম্বার যোগ করলে আমরা ইভেন পাবো, তাই না? কারণ ধরো আমি তোমাকে যদি বলি 2, 3, 5 এই তিনটে যোগ করো দেখি, তাহলে কত হবে বলো? 10। 10। আচ্ছা, আমি যদি বলি উম হুম, তাহলে এটা অ্যাকচুয়ালি অড হচ্ছে। কিন্তু স্যার যদি ধরুন মানে 3খানা 3 যোগ করি তাহলে কিন্তু হ্যাঁ অড হবে, 4টে 3 যোগ করলে ইভেন হবে। হ্যাঁ হ্যাঁ, ধরো হ্যাঁ, এই 3, ক্ষেত্রে ইভেন ও হচ্ছে। 2 2 তো ইভেন্ট, সরি সরি আমারই ভুল হয়েছিল। তাহলে 3, 5, 9 তিনখানা ইভেন্ট নাম্বার নিলাম, তিনখানা ইভেন্ট নাম্বার নিলাম, এই তিনটে যোগ করলে কত হচ্ছে? 17। 17, যেটা কিনা অড, তাই না?
কিন্তু আমাদের হতে হবে ইভেন। তার মানে আমরা কি দেখলাম, যে অড নাম্বার অফ অড সংখ্যা নিয়ে যোগ করলে সেটা অড হচ্ছে। সুতরাং এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল কতগুলো ভার্টেক্স আছে, না ইভেন নাম্বার অফ ভার্টেক্স আছে। বুঝতে পারলেন? বোঝা গেল নাকি? তো এখান থেকেই হ্যাঁ আমরা স্যার। কনক্লুশন দিতে পারছি যে the number of odd vertices are even। বোঝা গেল? তাহলে এই ধরনের থিওরি কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে। হ্যাঁ, বলো, কোনো অসুবিধা? হুম বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। তাহলে এতটুকুই থাক আজকে। হ্যাঁ, নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব। এই জিনিসগুলো একটু ভালো করে রিভিশন করো বাড়িতে। স্যার ফার্স্ট ইয়ারের রেজাল্ট করে দেবেন? সেটা তো ইউনিভার্সিটি জানে, আমি কি করে বলবো? স্যার মানে এরপর দিন